হ্যালো সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের যে পডকাস্টের টপিক এটা হচ্ছে লাইফে আসলে যেগুলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে আমি মোট ৫ টা এবং আরেকটা বোনাস হিসেবে মোট ৬ টা বিষয় নিয়ে কথা বলব। যেগুলো আসলেই আমার মনে হয় লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য সবকিছুর চেয়ে, আমার মতে আরকি। এছাড়াও আরো অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ থাকতে পারে যেগুলো আপনারা চাইলে কমেন্ট বক্সে অবশ্যই বলতে পারেন। তো আজকের এই পডকাস্ট টপিকটা ছাড়াও নেক্সট যে পডকাস্টটা হবে এটা হচ্ছে লাইফে আসলে কোনগুলো একদমই গুরুত্বপূর্ণ না আমরা গুরুত্বপূর্ণ করে তুলি আরকি। ওকে? তো আমি একদমই কথা বাড়াবো না। চলে যাবো একদম ১ম যে পয়েন্টটা, ১ম যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, স্বস্তি বা তৃপ্তি। ধরুন যে আপনি একটা কাজ করলেন, সে কাজটা করার পরে আপনার কাছে মনে হলো যে, "না, আমি যে কাজটা করলাম, একটা সময় ব্যয় করলাম, এই সময়টা একদম যথার্থ হয়েছে। এই সময়টা অবশ্যই ভালো একটা কাজ হইছে, একটা ভালো ফলাফল বয়ে আনবে।" তারপর আপনি একটা স্বস্তি পান, একটা তৃপ্তি পান আরকি। হ্যাঁ? তো এইটা হচ্ছে মূলত স্বস্তিটা। এরকম হয় না যে আপনি সারাদিন ধরে কাজ করলেন, সে কাজের পরবর্তীতে আপনি বেনিফিট পেলেন অথবা আপনি পরবর্তীতে বেনিফিট পাবেন যেটা নিশ্চিত আছেন। এইটা হওয়ার পর আপনার সেদিন রাতে কিন্তু অনেক ভালো ঘুম হয় যে একটা ভালো কাজ হচ্ছে, হ্যাঁ? তো ব্যাপারটা হচ্ছে ভালো কাজ। স্বস্তি বা তৃপ্তি কোনগুলো এনে দেবে? আপনার ভালো কাজগুলো আপনার স্বস্তি বা তৃপ্তি এনে দিবে। এইটা হচ্ছে মূল ব্যাপার। এখন আপনার কাজগুলো যদি এমন হয় যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা, মানুষকে ঠকানো বা ২ নম্বরে যে কাজগুলো আছে সেগুলো করেন। ওইগুলো করার পরে আপনার একটু ভালো বা খুশি লাগতে পারে। আপনি বিভিন্ন দিক দিয়ে বেনিফিট হইতে পারেন। কিন্তু আপনি যখন রাতে ঘুমাইতে যাবেন, তখন আপনার কাছে একটু কেমন যেন মনে হবে যে আমি যে কাজগুলো করতেছি, এই কাজগুলো কি স্ট্যান্ডার্ড এর সাথে যাচ্ছে কিনা? সামাজিক দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে বা মনুষ্যত্বর দিক দিয়ে কি ঠিক হচ্ছে কিনা? যখন আপনি এই যে নিজের প্রতি একটা প্রশ্ন করে ফেলবেন, তখন আপনি উত্তর নিজেই পেয়ে যাবেন এবং তখন আপনার মধ্যে স্বস্তি বা তৃপ্তি জিনিসটা আসবে না। ওকে? তো এইজন্য আমি বলছি যে মানুষের জীবনে স্বস্তি বা তৃপ্তি এইটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন যে অনেক গরিব মানুষ তার হয়তো টাকা-পয়সা অনেকটা কম। কিন্তু তারা খুব ভালো একটা লাইফ লিড করতেছে। অনেক স্যাটিসফ্যাকশন এ তারা জীবনে চলতেছে। জীবনটাকে তারা অনেক ভালোভাবে উপভোগ করছে। দেখুন জীবনে তো একটা লিমিট আছে, তাই না? আমরা তো একদম আমৃত্যু, আমৃত্যু বলব কি পৃথিবীর ১ম থেকে শেষ পর্যন্ত আমরা বেঁচে থাকবো না। একসময় আমাদেরকে মারা যাইতে হবে। আমাদেরকে সৃষ্টিকর্তা একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে পাঠাইছেন। তো এই সময়টা যদি আমরা একটু স্বস্তি বা তৃপ্তি নিয়ে বাঁচতে পারি, তাহলে জীবনটা ধন্য। তাহলে আপনি একটা ভালো শান্তি বা সুখ অনুভূতি নিয়ে পৃথিবী থেকে যেতে পারবেন এবং এইটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনার ভালো কাজগুলোর মাধ্যমে যে আপনি শুধু স্বস্তি বা তৃপ্তি পাবেন, এরকম কিছু না কিন্তু। এগুলোর মাধ্যমে অন্যান্য মানুষগুলো কিন্তু উপকৃত হবে আপনার ভালো কাজের দ্বারা। আপনি যখন মারা যাবেন তখন তারা আপনার ভালো কাজের প্রশংসা করবে। আপনার যে বংশ আপনি রেখে গিয়েছেন, আপনার ছেলে সন্তান, আপনার নাতি-নাতনি বা অন্যান্য তারা কিন্তু আপনাকে অনেক সম্মানের সাথে মনে রাখবে এবং অন্যান্য মানুষ কিন্তু তাদের কাছে আপনার গুণগান গাইবে, আপনারকে নিয়ে সম্মানের কথাগুলো বলবে। তখন আপনার সম্মানটাও কিন্তু অক্ষুণ্ণ থাকবে। তো এই ভালো কাজ করা, ভালো কাজের স্বস্তি বা তৃপ্তিটা আমার মনে হয় যে লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি ২য় যে পয়েন্ট এটা আমি ১ম এ রাখতে চেয়েছিলাম। এটা হচ্ছে অর্থ বা টাকা-পয়সা। অনেকে আছেন যে অনেক বড়, বড় লেকচার দিয়ে ফেলেন যে টাকা-পয়সা দিয়ে কি হয়? টাকা-পয়সা দিয়ে জীবনে কিচ্ছু হয় না। আমি একটু আগে যে স্বস্তি বা তৃপ্তির কথাটা বললাম, এই স্বস্তি বা তৃপ্তি আপনি নাও পাইতে পারেন যদি আপনার কাছে টাকা-পয়সা বা অর্থ না থাকে। তবে এখানে একটা পয়েন্ট আছে যে, এই অর্থটা অবশ্যই সেটা যেন ভালো জায়গা থেকে আসে, ভালো কাজের মাধ্যমে আসে। আমি আগে বলছিলাম যে আপনি ২ নম্বরি করলেন, মানুষকে ঠকালেন। আপনি তারপরে হয়তো একটা ভালো অ্যামাউন্টের অর্থ পাইলেন। কিন্তু ওইটা আপনাকে স্বস্তি বা তৃপ্তি দেবে না। মানে ১ম যে বা সর্বাধিক গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ওইটা আপনি কখনোই পাবেন না। কিন্তু অর্থটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ না হইলেও অর্থটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু বুঝিয়ে বলি আরকি। ধরুন যে আপনার বাবা-মা অনেক অসুস্থ। হঠাৎ করে আপনার বাবার অসুস্থতা অনেক বেড়ে গিয়েছে। তো আপনি ডাক্তারের কাছে যাবেন কিন্তু ডাক্তারের একটা ভিজিট আছে। সেখানে একটা ভালো অ্যামাউন্ট ভিজিট দিতে হবে। ডাক্তার দেখানোর পরে সে বিভিন্ন টেস্ট দিতে পারে।
অর্থাৎ পরীক্ষা-নিরীক্ষা সেগুলোর জন্য একটা ভালো অ্যামাউন্টের খরচ আছে। এবার ডাক্তার মেডিসিন সাজেস্ট করলে আপনাকে মেডিসিন নিতে হবে। সেগুলোর জন্য একটা খরচ আছে। তো এই খরচটা যখন আপনি দিতে পারবেন না, তখন আপনার বাবার চিকিৎসা হবে না। আপনি দেখবেন যে আপনার বাবা আপনার চোখের সামনে অসুস্থতার কারণে অনেক বেশি কষ্ট পাচ্ছে। ইভেন যদি আপনি দেখেন যে আপনার ছোট বাচ্চারা, সন্তানেরা মানে ক্ষুধার কষ্টের জন্য ছটফট করতেছে, কিন্তু আপনার কাছে অর্থ নেই যে আপনি তাদেরকে খাবার দেবেন। দেখুন বর্তমান বিশ্বের আগে থেকে যেটা হয়ে আসছে যে ভ্যালুটা আসে মূলত অর্থ থেকে। যে খাবার-দাবার বা জিনিসপত্র যেগুলো আছে এগুলোর ভ্যালুটা মূলত অর্থ দিয়েই কেনা যায় আরকি। আপনি অন্যান্য ব্যাপারগুলো বাদ দেন আরকি। তো এইগুলো আমাদের জীবনের একটা নিড, একটা প্রয়োজন যেগুলো আমাদের জীবনে লাগবেই। তো এইটার জন্য আপনার অবশ্যই অর্থের প্রয়োজন আছে। অ্যান্ড আমি বলছিলাম যে অর্থটা যেন অসৎ উপায়ে না হয়। তবে সৎ উপায়ে কি অনেক অর্থের মালিক হওয়া যায়? অবশ্যই হওয়া যায়। আপনি নিজের প্রতি ফোকাস করেন, নিজেকে ডেভেলপ করেন, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যান যে আপনার বলা প্রতিটা কথা যেন একেকটা অর্থের চেয়েও অনেক বেশি দামি হয়। মানুষ আপনার জাস্ট কথা শোনার জন্য যেন তারা আপনাকে অর্থ দিতে পারে বা আপনার দক্ষতা আপনার থেকে শেখার জন্য যেন তারা অর্থ দিতে রাজি হয়। এরকম কিছু একটা আরকি। তো আপনি যে সিচুয়েশন এ থাকেন না কেন, আপনার আর্থিক অবস্থা এখন যাই হোক না কেন, যদি আপনি অর্থ উপার্জন করতে চান তাহলে আপনার যেটা উচিত নিজেকে অর্থ অর্জনের জন্য উপযুক্ত করে তোলা। এটা অনেকটা গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যে তারা সরাসরি অর্থ রোজগারে লেগে পড়েন। ধরুন যে আপনার বয়স এখন মাত্র ১৫ বছর, আপনি সরাসরি যদি এখন অর্থ উপার্জনে লেগে যান তাহলে আপনার মধ্যে স্কিল কি আছে? আপনার মধ্যে কি জ্ঞান বা নলেজ আছে? হ্যাঁ, আপনার একটু হাতে শক্তি আছে যেগুলোর মাধ্যমে হয়তো আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু আপনার হাতের বা শরীরের শক্তি দিয়ে আপনি কতটা আর অর্থ উপার্জন করতে পারবেন? বেশি পারবেন না। যদি আপনি নিজের উপর সময় দেন, ২ বছর সময় দেন বা ১ বছর সময় দেন, আপনি অনেক কিছু শেখেন, অনেক কিছু জানেন, বিভিন্ন টেকনিক বোঝেন, তখন সেগুলো ব্যবহার করে দেখবেন যে আপনি আরো ইজিলি, আরো ভালোভাবে আরো বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এটা হচ্ছে মূল ব্যাপার। এবং যখন আপনার কাছে অনেক বেশি অর্থ থাকবে, তখন দেখবেন যে আপনার প্রতি মানুষের সম্মানও অনেকটা বেড়ে গেছে। তারা আপনাকে অনেক বেশি evaluate করবে আগের চেয়ে, হ্যাঁ? অ্যান্ড আপনি সমাজের মধ্যে একটা ভালো সম্মান পাবেন এবং আপনার নেটওয়ার্কিংও বড় মানুষদের সাথে হবে যারা অনেক বেশি ক্ষমতাবান, অনেক বেশি অর্থ। তো অর্থের সাথে আপনার ক্ষমতাটাও কিন্তু তখন আসবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখন অনেক অর্থের মালিক হবেন, তখন আপনার লাইফস্টাইলে বিভিন্ন চেঞ্জ আসবে। এটা আসা স্বাভাবিক। কারণ আপনার তখন ইচ্ছা করবে যে আপনি আগে যে ঘরে থাকতেন তো সেটা একটু ডেভেলপ করতে এখন, একটু ভালো পর্যায়ে যাইতে, একটু এসি লাগাইতে বাসায় বা হচ্ছে একটা বাগান করতে, ভালো খাবার খাইতে, এরকম আসতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু দেখবেন যে অর্থটা যেন এমন কোনো জায়গায় আপনি ইনভেস্ট করে না ফেলেন, অপচয় করে না ফেলেন যে যেটা আসলে অন্যায়, যেটা আসলে করা উচিত না। মানে যেটা করলে অপচয় হয়ে যায়। তো এরকম জায়গা থেকে আপনাকে উঠে আসতে হবে। অ্যান্ড আপনাকে যেটা করতে হবে তখন আপনার মধ্যে মানুষকে দেওয়ার মানসিকতা, দানের মানসিকতা, অন্য কেউ বড় হয়ে ওঠার জন্য সহযোগিতা করা, এইটা আপনার প্রতি থাকতে হবে। তাহলে দেখবেন যে আপনি অর্থের পাশাপাশি, ক্ষমতার পাশাপাশি অনেক বেশি একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। তো এইটা হচ্ছে মূলত অর্থের ব্যাপারটা। অ্যান্ড থার্ড যে ব্যাপারটা বলব সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপ। রিলেশন বলতে আমরা বর্তমানে বুঝি কি প্রেম ভালোবাসা টাইপ রিলেশন। আমি এটা নিয়ে বেশি ফোকাস করব না। মূল ব্যাপারটা হচ্ছে আপনার রক্তের সম্পর্ক। ধরুন যে আপনার বাবা-মা, আপনার ভাই-বোন, আপনার চাচা, আপনার কাজিন যারা আছে এদের সাথে আপনার সম্পর্ক। তো এই সম্পর্কগুলো অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, বিশ্বাস করুন। আমরা সামাজিক জীব, আমরা একা, একা বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ, যখন আপনার অনেক অর্থ হবে, আপনার অনেক ক্ষমতা হবে, তখন হয়তো আপনার আশেপাশে অনেক মানুষজন থাকবে। কিন্তু যারা আপনাকে নিঃস্বার্থভাবে বা যারা আপনাকে ভালোভাবে ভালোবাসতে পারবে, আপনার ভালো চাইবে, তারা হবে আপনার রক্তের সম্পর্কের মধ্যেই। বলা যায় না রক্তের একটা টান আছে, এরকম একটা কথা বলা হয়। এটা কিন্তু আসলে সত্যি। দেখবেন যে আপনার আপন ভাই, আপন বোন তারা কিন্তু কখনোই আপনার বিপদ অবস্থা দেখে বা আপনার খারাপ অবস্থা থেকে আপনাকে ফেলে আসবে না। তারা আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। ঠিক একইভাবে যদি আপনি তাদেরকেও সাহায্য করেন বা তাদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখেন, দেখবেন যে আপনাদের দুজনের মধ্যকার বা আপনাদের মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক, এগুলো আপনাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে সব দিক দিয়ে কিন্তু
আরো অনেক উপরে উঠবে সবসময়। অ্যান্ড যখন আপনার এই রক্তের সম্পর্কগুলো দুর্বল হবে, তখন দেখবেন যে আপনি একজন মানুষ হিসাবেও কিন্তু দুর্বল হয়ে যাবেন। কারণ আপনার আম একজন বিশ্বাসী বন্ধু নেই, আপনার একজন নির্ভরশীল মানুষ নেই, যার সাথে আপনি সবকিছু শেয়ার করতে পারেন। বিপদে পড়লে পারে তার কাছ থেকে আপনি সাহায্য চাইতে পারেন ইজিলি, হ্যাঁ? তো এরকম মানুষ কিন্তু আপনি পাবেন না। যারা পাবেন তারা হচ্ছে আপনার আর্থিক অবস্থা দেখে বা আপনার পজিশন দেখে হচ্ছে আপনার সাথে কাজ করতে আসবে, আপনার সাথে সম্পর্ক করতে আসবে। কিন্তু এক্ষেত্রে আপনার অবশ্যই মনোযোগ দেওয়া উচিত যে আপনার রক্তের সম্পর্কে আরকি। ওকে। এইটা হচ্ছে সম্পর্কের ব্যাপারটা। এটা আর বেশি বাড়ালাম না। অ্যান্ড ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে পরিবার। স্পেশালি আপনার একজন সংসারী স্ত্রী বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনার একজন দায়িত্ববান স্বামী এবং আপনার কিছু ভদ্র, নম্র বা সুশিক্ষিত সন্তান। এরা আপনার জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। ১ম এ আসি যে সংসারী স্ত্রী হিসাবে, যেহেতু আমি একটা ছেলে হিসাবে কথা বলছি, আমি এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখুন, যদি আপনার ঘরের মধ্যে সুখ থাকে, শান্তি থাকে, যদি আপনার ঘরের সবকিছু সাজানো গোছানো থাকে, আপনার ঘরের মধ্যে সবসময় একটা ভালো environment বজায় রাখে, তাহলে দেখবেন যে আপনার নিজের মধ্যকার environment-টা, নিজের মন মানসিকতাও আপনার অনেক ভালো থাকবে। আপনার কাজে মন বসবে। আপনি বাইরে গেলেও আপনার কখনো কোনো টেনশন মনে হবে না। এবং এইটা একমাত্র যে করতে পারে বা এই যে সুখ, এই শান্তিটুকু আপনাকে যে দিতে পারে সে হচ্ছে একমাত্র আপনার স্ত্রী। যে পুরো সংসারটা, পুরো আপনার যে অভ্যন্তরীণ দুনিয়াটা যে গুছিয়ে রাখবে সে হচ্ছে একমাত্র আপনার স্ত্রী। এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার সন্তানেরা যারা আপনার ভবিষ্যৎ, যারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে মানুষ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে একজন মা বা আপনার সন্তানের জন্য আপনার স্ত্রী। তো এইটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আমি বলব যে আপনার অবশ্যই একজন সংসারী স্ত্রী হওয়া উচিত। যিনি কিনা সংসারের প্রতি মনোযোগ দিবেন, যে কিনা আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান, আপনার সন্তানদের উন্নতির দিকে নজর দিবেন, তাদেরকে সময় দিবেন, তাদেরকে ভালো ব্যবহার শেখাবেন, কিভাবে সমাজে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে নম্র ভদ্র হয়ে থাকতে হয়, এগুলো তারা হচ্ছে আপনার স্ত্রী হচ্ছে তাদেরকে শেখাবে। এখন কথা হচ্ছে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনার অনেক দায়িত্ব আছে, তবে আপনার দায়িত্বগুলো অনেকটা হচ্ছে বাইরের কেন্দ্রিক। আপনার দায়িত্বগুলো অনেকটা হচ্ছে আপনার সন্তানেরা, আপনার সংসারের সবাই যেন কোনো অভাবে বা কষ্টে না থাকে সেদিকে খেয়াল রাখা। যথেষ্ট পরিমাণে পরিশ্রম করা যাতে আপনারা একটা ভালো লাইফ লিড করতে পারেন। অবশ্যই আপনার পরিশ্রমের ক্ষেত্রটা যদি ঘরের বাইরে হয়, এটাই হয়ে থাকে স্বাভাবিকভাবে। সেক্ষেত্রে আপনার পরিবারকে আপনি হয়তো সরাসরি একটু কম সময় দিতে পারবেন। হুম? তো এইটার জন্য হচ্ছে আপনার বাইরের সময় দিতে পারবেন। তো একজন স্ত্রীর জন্য কেমন একজন স্বামী হওয়া উচিত? অবশ্যই যার মেইন ফোকাসও থাকবে হচ্ছে সংসারের প্রতি, তার সন্তানের ভালোর প্রতি, তার স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্কের প্রতি এবং তার ভবিষ্যতের প্রতি। এবং অবশ্যই তাকে এমন একটা ক্যারেক্টার লিড করতে হবে, সে যেন পুরো সংসারের যে চিন্তা ভাবনা, সমস্যাগুলো, এগুলো সে নিজে লিড করতে পারে, এগুলো সে নিজে ম্যানেজ করতে পারে। এরকম কৃষকরা। দেখুন যে মেয়ে মানুষ স্বভাবত হিসেবে তারা হয়তো কোনো কঠিন সিচুয়েশন এ তারা একটু হাল ছেড়ে দিতে পারে বা তারা সেটা হ্যান্ডেল করতে পারে না। কিন্তু একজন পুরুষকে অবশ্যই এমন একটা অবস্থায় থাকতে হবে, সে যেন সবকিছু ডিল করতে পারে। বাইরে থেকে, ভিতর থেকে যেন সবকিছু ম্যানেজ করতে পারে। তার মধ্যে অবশ্যই দাম্ভিকতা থাকতে হবে, তার মধ্যে অবশ্যই শারীরিক, মানসিক শক্তি থাকতে হবে। যা হচ্ছে পুরো একটা ফ্যামিলিকে সে নিজে নিজের কাঁধে করে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরকম যেন একটা মানুষ হয় এবং অবশ্যই যেটা বলছিলাম রেসপন্সিবল হতে হবে। তাকে অবশ্যই সৎ হইতে হবে অবশ্যই। সে যেন অন্য কোনো অসৎ উপায় বা হচ্ছে অন্যায় কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে না যায়। কারণ তিনি হচ্ছেন একটা সংসারের মেরুদণ্ড। এটা যদি একটু নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু সংসারটাও পুরোটা একদম নড়বড়ে হয়ে যাবে। তো এইটা হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবেন। এটা আমি বললাম ৪ নাম্বার ক্ষেত্রে। এবং ৫ নাম্বার যে ব্যাপারটা এটা হচ্ছে নলেজ, জ্ঞান। এটা হইতে পারে আপনার প্রাতিষ্ঠানিক নলেজ এবং অবশ্যই হবে আপনার বাস্তবিক নলেজ। ১ম এ আসে যে প্রাতিষ্ঠানিক নলেজ। দেখুন, প্রাতিষ্ঠানিক নলেজ বা প্রাতিষ্ঠানিক জ্ঞানটা বলতে আমি বলব যে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে নলেজগুলো দিয়ে থাকে, এইটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সিস্টেমটা এমনভাবে সাজানো যে যদি আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক অপরচুনিটি থেকে পিছিয়ে পড়বেন আরকি। অনেক জবে আপনি এপ্লাই করতে পারবেন, অনেক কাজ বা সুযোগ আপনি পাবেন না যদি আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে। প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে অবশ্যই আমাদের বেসিক শিক্ষা আছে। কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, হ্যাঁ? এই ব্যাপারগুলো কিন্তু আপনারা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে পাবেন।
এবং আমার মনে হয় যে যদি আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আরো ভালো করে করেন, একটু ফোকাসড হয়ে করেন, একটু বেশি টেনশন দেন এটার প্রতি, তাহলে কিন্তু আপনি এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। এবং আগে যেটা বললাম যে অর্থের যে ব্যাপারটা, এই অর্থের ব্যাপারটা কিন্তু আপনি অনেকটা ভালো করবেন যদি আপনি প্রাতিষ্ঠানিক দিক দিয়ে এগিয়ে থাকেন। প্লাস অবশ্যই আপনাকে বাস্তবিক জ্ঞান থাকতে হবে। কিভাবে আপনি টাকা অর্জন করবেন এইটা আপনাকে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা বলে দেবে না। আপনার যে শিক্ষাকে আপনি কিভাবে কাজে লাগিয়ে টাকা উপার্জন করবেন বা আপনার নিজের জন্য, আপনার সোসাইটির জন্য কাজে লাগাবেন, এইটা কিন্তু আপনাকে বাস্তবিক জ্ঞানটা হচ্ছে অ নিতে হবে এবং বাস্তবিক জ্ঞানটা কাজে লাগিয়ে কাজটা করতে হবে। তো এইজন্যই বললাম যে আপনার জ্ঞান অবশ্যই প্রাতিষ্ঠানিক জ্ঞান, প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং আপনার বাস্তবিক শিক্ষা এটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এবং সবার শেষে বা আমি বলছিলাম যে একটা বোনাস পয়েন্ট থাকবে, এটা হচ্ছে একটা স্বপ্ন বা লক্ষ্য, এটা থাকা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তো স্বপ্ন বা লক্ষ্যটা কেমন? ধরুন যে একটা মানুষ আ একটা নৌকাতে আছে, তো সে নৌকা দিয়ে অন্য একটা পাড়ে যাবে। তো সে অন্য পাড়ে যাওয়ার জন্য কোন দিক দিয়ে যাইতে হবে এটা সে জানে। কিভাবে এই হালটা বাইতে হবে এইটা সে জানে। তো সেভাবে সে হচ্ছে নৌকা চালাচ্ছে এবং একসময় সে অপর পাড়ে পৌঁছে গেছে। কিন্তু একজন মানুষ যাকে আপনি একটা মাঝ নদীতে ছেড়ে দিয়েছেন, সে জানে না কোথায় যাইতে হবে। তাহলে সে পুরো নদী বরাবর বা পুরো আপনার যে সাগর আছে তার মধ্যে ঘুরপাক খাইতে থাকবে। কখনোই সে তার ডেস্টিনেশন এ পৌঁছাবে না। এরকম কিছু একটা। এবং একটা মানুষ যার মধ্যে স্বপ্ন, যার লক্ষ্য আছে ভবিষ্যতে একটা জায়গায় পৌঁছাবে, তার জীবনটা কিন্তু অনেকটা সাজানো গোছানো। তার কাজকর্মগুলো সেরকম হয় যে সে যেন ওই জায়গায় পৌঁছাতে পারে আরকি। তো একটা সাজানো গোছানো একটা লক্ষ্য উদ্দেশ্যের জীবনটা অনেকটা বেশি কাজের হয়, অনেকটা বেশি ফল বয়ে আনে আরকি। তো এইজন্য অবশ্যই আপনার স্বপ্ন বা লক্ষ্য থাকা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। অলরাইট ভিউয়ার্স, তো এই ছিল আমাদের আজকের পডকাস্টটা। লাইফে আসলে যেগুলো ম্যাটার করে, যেগুলো আসলে গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমি জানি আমি চাইলে এখানে আরো ১০-১২ টা পয়েন্ট আমি ইজিলি এড করে দিতে পারতাম। তবে আমার কাছে এগুলো একটু ইউনিক মনে হয়েছে। আমার মনে হয় এগুলো আপনাদের জানা উচিত। এগুলো আমি এটা এখানে এড করেছি। আপনাদের আরো কোনো পয়েন্ট থাকলে পারে বা আরো কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট সম্পর্কে বিভিন্ন ভিডিও পেয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।